প্রিয় গাইস আসসালামু আলাইকুম। আমি ফেসবুক পেজ কচুরিপানা থেকে বলতেছি, এমডি সমীর। প্রতিদিনের মতন প্রতি সপ্তাহ শনিবার আমি আপনাদের মাঝে আজকেও হাজির হয়েছি। সকল ভিউজদেরকে বলতে চাচ্ছি, আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা খাত এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের দৃঢ়তা এবং ওনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা যে সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে নিয়ে আমরা এখন গর্ববোধ করতে পারি। যদিও এদেশের বিভিন্ন লোকেরা বা বিভিন্ন প্রান্তিক গোষ্ঠীর লোকেরা, বিভিন্ন রাজনৈতিক দলেরা আর ওয়াকারুজ্জামানকে নিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন, কিংবা আমাদের যে মিডিয়া ভিত্তিক যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন দেশে এবং দেশের বাইরে, তারা ওয়াকারুজ্জামানকে নিয়ে বিশেষ সমালোচনা করতেছেন। ওয়াকারুজ্জামান ইন্ডিয়ার সাথে হাত করতেছে, ওয়াকারুজ্জামানের কারণে শেখ হাসিনা দেশে ঢুকে যাচ্ছে, ওয়াকারুজ্জামানের কারণে আওয়ামী লীগ আবার পুনরায় আপনার দেশে প্রতিস্থাপিত হচ্ছে কিংবা দল গঠন করতেছে নতুন করে। আসলে এগুলো হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, মন মানসিকতা খুব একটা দুর্বলতা। এই জন্য দুর্বলতা সেটা হচ্ছে, ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা গ্রহণ করতো কিংবা সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ করতো, আপনার 24-এ যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বা 5ই আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেছে, তখন ওয়াকারুজ্জামান ইচ্ছে করলে তখনও উনি ক্ষমতা নিতে পারতো। কিংবা ছাত্রছাত্রীরা যখন সেনাবাহিনীর পায়ে পড়ছে, সেনাবাহিনীকে জড়িয়ে ধরছে, সেনাবাহিনীর সাথে কলাকুলি করছে, অনেক লোক আনন্দে কান্নাকাটি করছে, তখন ওনাদের এই ক্ষমতাটা দখল করা সেনাবাহিনীর জন্য একটা ব্যাপার ছিল না। কিন্তু আমাদের দেশে কিছু জনগোষ্ঠী, কিছু লোক সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন যে সেনাবাহিনীর কারণে দেশের উন্নতি হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না, তারপরে আপনার শেখ হাসিনার বিচার বিলম্বিত হচ্ছে। আপনারা সবাই এগুলো বলতেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনী আপনার ইন্ডিয়ার এই দাওয়াত পাওয়ার পরেও উনি কিন্তু ইন্ডিয়াতে যায়নি, উনি ইন্ডিয়ার আমন্ত্রণ গ্রহণ করেনি। কিন্তু খলিলুর রহমান কিন্তু ইন্ডিয়া গিয়েছেন। ইন্ডিয়ার আপনার প্রতিরক্ষা খাতের যে প্রধান বা ওদের গোয়েন্দা প্রধান অজিত দোভালের আমন্ত্রণে উনি ওখানে বৈঠক করছেন। কিন্তু দেখেন, খলিলুর রহমান বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির এখন যে অবকাঠামো দিক, উনি ওখানে মাথা নত করেন। সুন্দর একটা কথা বলতেছেন যে আমাদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে তৃতীয় কোনো রাষ্ট্র যেন এটা নিয়ে মাথা না ঘামা, সুন্দর একটা কথা বলছেন উনি। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চাচ্ছি আমাদের এই খাতগুলোকে বা আমাদের পররাষ্ট্রনীতিকে অত্যন্ত শক্তিশালী করতে হবে, অত্যন্ত শক্তিশালী হতে হবে। এবং আমাদের দেশের যে সরকার গঠন করুক, আপনি চাই বিএনপি সরকার গঠন করুক, জামাত ইসলাম সরকার গঠন করুক, কিংবা গণ অধিকার পরিষদ সরকার গঠন করুক, এনসিপি সরকার গঠন করুক, যে সরকার গঠন করে, কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিকেও সবচেয়ে শক্তিশালী এবং ইউরোপের মতন। আর আমরা মাথা নত করি, কারোর সাথে চলাফেরা করবো না, কারোর সাথে কথা বলবো না। আমরা আমাদের দেশে কোনো কেনাকাটা করতে হলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুমতি নিতে হবে, আমাদের যুদ্ধ বিমান কিনতে হলে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুমতি নিতে হবে। তারপরে আমরা কোনো কিছু ডিল করতে গেলে আন্তর্জাতিকভাবে তার পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুমতি নিতে হবে। আমাদের দেশে কী ক্ষমতা করবে তারা নির্ধারিত করে দেব। এইসব পররাষ্ট্রনীতি এখনকার হবে না, অতীতে ছিল, এখনকার হবে না। এখন আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি। আমরা আমাদের এই বাংলাদেশকে ধরে রাখতে হলে আমাদের সবচেয়ে মূল যে জিনিস, সেটা হচ্ছে আমাদের অবকাঠামো দিকগুলো, আমাদের প্রতিরক্ষা খাতটা অত্যন্ত শক্তিশালী এবং উন্নত করতে হবে। আর এই শক্তিশালী করতে হলে আমাদের প্রতিরক্ষা খাতে যে সকল যুদ্ধ বিমানগুলো আছে, এগুলো আমাদের যুদ্ধ বিমান বহরে যুক্ত করতে হবে। এছাড়া আমাদের যে নৌবাহিনীর যে সাবমেরিন আছে, সাবমেরিনগুলো যুক্ত করতে হবে। তারপরে আমার সেনাবাহিনীর বিভিন্ন ট্যাঙ্ক রয়েছে, তারপরে যে ধরনের ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো যুক্ত করতে হবে। এর পাশাপাশি আমাদের দেশে আপনার প্রতিরক্ষা খাতে যে শিল্প অঞ্চল জোন তৈরি করার কথা, তা স্থাপন করতে হবে। এতে করে আমরা আমাদের উৎপাদনের দিক যেতে হবে। উৎপাদন পর আমাদের দেশের চাহিদা পূরণ করার সাথে সাথে আমরা বাইরের রাষ্ট্রে এগুলো আমরা রপ্তানিমুখী হতে হবে। রপ্তানিমুখী হতে হলে আমরা সারা বিশ্বকে জানান দিতে পারবো যে হ্যাঁ, আমাদের প্রতিরক্ষা খাত অত্যন্ত শক্তিশালী হচ্ছে এবং আমরা শক্তিশালী পথে আছি। তখন কি হবে? তখন আমাদের সাথে আপনার ইন্ডিয়ার সাথে যখন আমাদের অর্থনীতি কিংবা
প্রতিরক্ষা খাত বা অস্ত্রের দিক দিয়ে আমরা যখন তাদের সমপরিমাণ আনবো, আমরা যখন একটা ভারসাম্য বজায় রাখবো, তখন কী হবে? তখন হবে দেখা যাচ্ছে কি ইন্ডিয়া এখন আমাদের যে সকল বিষয়গুলি তারা আমাদেরকে নিয়ে মাথা ঘামা কিংবা আমাদেরকে ওরা বাধা প্রদান করে, এই বাধা প্রদানগুলো পর্যায়ক্রমে কমে যাবে এবং তারা আমাদের যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। এবং আমরা যদি রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত হতে চাই এবং আমরা যদি একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের অবস্থা পর্যায়ে নিতে চাই, তাহলে অবশ্যই আমরা আমাদের এই প্রতিরক্ষা খাতগুলো আমাদের যথেষ্ট উন্নতি করতে হবে। এই জন্য আমাদের মিরসরাই যে 900 একর সম্পত্তি ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল, এখানে আমাদের প্রতিরক্ষা খাতের জন্য একটা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট করতে পারে, কিংবা আপনার শিল্পাঞ্চলে যে জোন, এখানে আমরা সেনাবাহিনীর অস্ত্র উৎপাদন করতে পারে। আমাদের বা তুরস্কের সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে, আমাদের বাইরাক্তার TB2 ড্রোন, অন্যান্য যে অস্ত্রগুলো আছে এগুলো আমরা এখানে উৎপাদন করতে পারি। এছাড়া আমাদের রাষ্ট্রীয় যে সীমান্ত আছে, সীমান্ত আপনার ঠাকুরগাঁও বলেন, লালমনিরহাট বলেন, রংপুর বলেন, কিংবা বগুড়া বলেন, কুড়িগ্রাম বলেন, এগুলোতে আমাদের যে বিমানবন্দরগুলো আছে, বিশেষ করে এগুলোকে আমাদেরকে আবার সংস্কারে আনতে হবে, এগুলো পুনরায় পরিচালনা করতে হবে, পুনরায় চালু করতে হবে। কুড়িগ্রামে যদি বিমানবন্দর না থাকুক, ওখানে আপনার অস্থায়ীভাবে সেনাঘাঁটি কিংবা পঞ্চগড়ে অস্থায়ীভাবে সেনাঘাঁটি আপনি নির্মাণ করতে পারেন। আর এগুলোতে আমাদের শক্তিশালী করতে হবে সীমানাগুলো। আর সীমান্তে যে সকল আমাদের বিজিবি বাইরে আছে, তারা রাত দিন 24 ঘন্টা দেশ রক্ষার্থে ওরা দাঁড়িয়ে থাকে, ওদেরকে আরও শক্তিশালী করতে হবে। ওদেরকে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, আর বিভিন্ন ধরনের অস্ত্রগুলো, আধুনিক যে অস্ত্রগুলো আছে অস্ত্রগুলো তাদের বহরে যুক্ত করে দিতে হবে। তাতে করে আমাদের রাষ্ট্রীয় আমরা অনেক নিরাপদে থাকতে পারবো। এছাড়া আমাদের যে বর্তমান বিডের চেয়ারম্যান আছে আশিক চৌধুরী, আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ। ওনার ব্রেনটা, ওনার মেধাটা অত্যন্ত ভালো। উনি যে মেধাতে যাচ্ছে, যে মেধাতে কাজ করতেছে, আমি অত্যন্ত ফলপ্রসূ হবে বাংলাদেশের জন্য অদূর ভবিষ্যতে। তাই আমি মনে করি বাংলাদেশের পরবর্তীতে যে সরকার গঠন করেন ডক্টর ইউনূস, তারপরে আপনার যে বিডের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সেনাপ্রধান, এই ধরনের লোকগুলোকে আপনারা কাজে লাগাবেন। এই ধরনের লোকগুলোকে অবশ্যই গভর্নমেন্টের কোনো না কোনো পদে রাখতে চেষ্টা করবেন। বিশেষ করে বিডের চেয়ারম্যান, উনি ওনার যে পদে আছে এই পদে উনি যেন বহাল থাকে। আমাদের দেশে এখন যদি অর্থনৈতিক উন্নতি করতে হয়, দেশের আপনার প্রতিরক্ষা খাতকে উন্নতির পাশাপাশি আমাদের দেশে যে শিল্পাঞ্চলগুলো আছে, বেসিক শিল্পনগরীগুলো আছে, এগুলোর দিকে তাকাতে হবে, এগুলো উন্নতির দিকে যেতে হবে। এখানে বিভিন্ন ধরনের আপনার ছোটো ছোটো শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠাতে হবে। এতে করে আমাদের দেশে যে পরিমাণ মানুষ বেকার হয়ে পড়ছে, যে পরিমাণ ছাত্র সমাজ বেকার হয়ে পড়ছে, তাদেরকে যদি আমরা আমাদের এই শিল্পাঞ্চল জোনগুলোতে কিংবা আমাদের বেসিক শিল্পনগরীতে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদের ইউরোপ, জাপান, জার্মান, অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। আমাদের চাকরির বাজারটা এখন একেবারে বেকার অবস্থায়। বিগত 17 বছর তারা ক্ষমতা থাকি চাকরির বাজারটা পুরোটা তারা ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে। বাংলাদেশে এমন কোনো সংস্থা নেই, NGO থেকে শুরু করে আপনার গার্মেন্টস সেক্টরে কিংবা বাইং শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত ইন্ডিয়াদের হাতে এতদিন নিয়ন্ত্রণ ছিল। এখন আমরা চাচ্ছি এই সকল খাতগুলো থেকে তাদেরকে আমরা যদি বিদায় করে দিই, তাহলে এই শূন্যস্থানগুলো, এই ঘাটতিগুলো পূরণ করতে পারবো। আমাদের দেশের যে শিক্ষিত ছাত্রছাত্রী আছে, যারা বিশেষ করে ডিপ্লোমা করছে, ওদেরকে এই ছোটো ছোটো বেসিক শিল্পনগরীগুলোতে আপনারা জয়েন করে দিতে পারেন। এর পাশাপাশি যারা মাস্টার্স আছে তাদেরকেও ওইভাবে ওই পর্যায়গুলোতে দিতে পারেন। অর্থাৎ যে যার অবস্থানে আছে, যার যার শিক্ষাগত যোগ্যতা আছে, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থানে তাকে আপনারা যদি ইনক্লুড করতে পারেন কিংবা তারা যদি ওখানে জয়েন করে দিতে পারেন, তাহলে আমাদের দেশে বেকারত্ব অনেকটা কমে যাবে। আর ডিপ্লোমা ছাত্রছাত্রীদেরকে যদি 10ম গ্রেড, অবশ্যই তাদের কাছে তাদের 10ম গ্রেড অনুযায়ী যে প্রতিষ্ঠানে, প্রত্যেক প্রতিষ্ঠান তার দশম গ্রেডে আপনারা ওদেরকে যোগদানের ব্যবস্থা করে দেন। তারপরে যে প্রথম শ্রেণী যারা আছে, BSc থেকে শুরু করে, ওদেরকে আপনারা ওই অবস্থায় ওদেরকে আপনারা সেট আপ করে দেন। তাহলে দেশের বেকারত্ব কমে যাবে, দেশের অর্থনীতি উন্নত হবে, তাহলে আমাদের প্রতিরক্ষা খাতগুলো আরও বড় হবে। প্রতিরক্ষা খাতটা বড় করতে হলে আপনার শিল্পাঞ্চল জোন তৈরি করতে হবে এবং অ্যাসেম্বল যে প্রতিষ্ঠানগুলো আছে, অ্যাসেম্বলযুক্ত প্রতিষ্ঠান বাড়ানো। অ্যাসেম্বলযুক্ত প্রতিষ্ঠান বাড়লে আমাদের কী হবে, আমাদের শিল্পাঞ্চলে যে মালামালগুলো আছে, এগুলো আমাদের বিদেশ থেকে আর আমদানি করতে হচ্ছে না, এগুলো আমাদের দেশেই উৎপাদন হচ্ছে। তাহলে আমরা আমাদের দেশে উৎপাদিত পণ্যগুলো আমরা আমার দেশে ব্যবহার করার পর, আমাদের চাহিদা পূরণ করার পরে আমরা বাহির রাষ্ট্রে আমরা অবশ্যই এগুলো রপ্তানিমুখী করতে পারবো। অতএব আমি বলতে চাচ্ছি যে কথাটা, সে কথাটা সর্বশেষ বলতে চাচ্ছি, আমরা আমাদের প্রতিরক্ষা খাতকে আরও উন্নতি করেন, আরও শক্তিশালী করেন, আমাদের সেনাবাহিনীদেরকে আরও শক্তিশালী করেন, ওদের বেতন বৃদ্ধি করেন এবং এর পাশাপাশি
আ আমাদের যে ধরনের অস্ত্র এখনো ঘাটতি আছে অবশ্যই কারো কথা আপনারা কান না দিয়ে, কারো কথা না শুনে, কারো বহিরাশ্রয়ে কারো চাপ প্রয়োগ না নিয়ে আমরা আমাদের মতন কাজ করতে হবে। সরকারের মতন কাজ করতে হবে। সরকারের অবশ্যই আপনারা কেউ বাধা দিবেন না। কোনো রাজনৈতিক দল সরকারকে বিশেষ করে প্রতিরক্ষা খাতে কোনো কেনাকাটার ক্ষেত্রে আপনারা বাধা দিতে চেষ্টা করবেন না। যদি বাধা দিতে চেষ্টা করেন অবশ্যই আগামী নির্বাচনে আপনাদেরকে জনগণ প্রতিহত করবে। অতএব আমি মনে করি ডক্টর ইউনূস স্যার যা করতেছে এবং আমাদের জন্য করতেছে, দেশের জনগণের জন্য করতেছে, দেশের মঙ্গলের জন্য করতেছে। অতএব আমরা আমার দেশের অর্থনৈতিক উন্নতি করতে হলে এবং দেশটাকে সমৃদ্ধশালী করতে হলে, দেশের উন্নতি দেখতে হলে, দেশের বেকারত্ব কমাতে হলে আমাদের প্রতিরক্ষা খাতকে উন্নতি করতে হবে। প্রতিরক্ষা খাতে যেই সকল জিনিস উৎপাদনের দিকে যেতে হবে সেই উৎপাদনযুক্ত প্রতিষ্ঠানগুলো আমাদেরকে গড়ে তুলতে হবে। এই বলে আমি আমার আজকের আলোচনাটা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।